আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আমি আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগে কি থাকছে সেটা আপনারা ধীরে, ধীরে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু বাজার সদাই করা হয়েছে। তো আজকে কিন্তু এই বাজারগুলি আমি করিনি। এগুলি আমার হাসব্যান্ডে করেছে। তো বাজারগুলি আমি ডেলি নিচ্ছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কাতলা মাছ আনা হয়েছে ৪ কেজি ওজন, না ৪.৫ কেজি ওজন। তো মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো মাছটা ডেলি নিয়েছি। আর এখানে হচ্ছে যে গরুর মাংস। তো গরুর মাংস হাড় ছাড়া রানের মাংস আনা হয়েছে ২ কেজি। একটু চর্বিসহ আনা হয়েছে। গরুর কালাভুনা রান্না করা হবে তো এইজন্য। আর এখানে কিছু সবজি এনেছে, তারপরে টক দই। এখানে একটা বড় ট্যাং আনা হয়েছে। তারপরে এখানে যে আমার ট্যাংয়ের সাথে না ২ টা কাঁচের বাটি ফ্রি পেয়েছি, মানে ফ্রি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ২ টা বাটি কিন্তু কাঁচের ইয়ার সাথে মানে তো সেটা আমি রেখে আসছি। আর ওটা নিয়ে অনেকটা হাসাহাসি করতেছিলাম যে এই বাটিগুলি যদি আমার ছোট মেয়ে পায় তা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলবে। এতটাও মানে ভারী ছিল না, আবার এতটাও ইয়া ছিল না। যাই হোক বাজারগুলি আমি গুছিয়ে ফেলেছি। আর গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা। যে মসলাটা বেটে আগে যে মাংসটা কালো ভুনা করবো গরুর মাংস, তো সেটা ম্যারিনেট করে রাখবো। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন আমার মেয়ে তো খুব খুশি, মানে মেয়ের আগে কি পেয়েছে বাবা থেকে, এতটা খুশি। আর আমার হাজবেন্ড হাঁস মুরগি খুব পছন্দ করে, হাঁস না মুরগিটা বেশি পছন্দ করে। তো ও আসলেই কি করবে, মুরগি কোলে নিবে, মুরগি আদাবে, মুরগি দৌড়বে। তো বাবা কোলে নিয়ে বসে আছে আর আমার ছোট মেয়ে চুম্মা দেওয়ার চেষ্টা করতেছে, গায়ে লাগেনি আর এদিকে মারতেছে, মানে এক আনন্দের মধ্যে ছিল আরকি। তো এদিকে আমি কিন্তু মসলাটা বেটে নিয়েছি, সমস্ত মসলা বেটে নিয়েছি। আর এখন আগুন জ্বালিয়ে দিয়েছি যে যেহেতু রান্না করব, রান্নাটা তো অনেক কালো ভুনা হইতে কিন্তু অনেক দেরি হয়। তো আর পোলাও রান্না করব আর সিয়ারির জন্য তো ভাত রান্না করতে হবে। তো সেইজন্য আমি আগে কালো ভুনার জন্য আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা করে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে ফেলে তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি পোলাওটা বসিয়ে দেবো। আর পোলাও রান্নার শেষে ভাত রান্না করব। ভাত রান্নার পরে আমি মাংসটা চুলাতে বসাবো। ততক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো, ১-১.৫ ঘন্টা রাখতে হয়। তো আমার ১-১.৫ ঘন্টা তো লাগবেই আমার পোলাও আর ভাত হইতে। তো সেইজন্য আমি আগে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় পোলাওটা সাদা রাখার চেষ্টা করি। সাদা পোলাওটা আমার কাছে খুব ভালো লাগে। এইজন্য আমি কিন্তু তেলের উপরে চালটা ভাজি না, মসলা দিয়ে ভাজি না। আমি ডাইরেক্ট যতটুকু পানি লাগবে মানে চাল দিব তার ডবল পানি দিয়ে আমি মসলা দিয়ে ওইভাবে বসিয়ে দিই। পানিটা যখন বলক আসে তখন আমি চালটা দিয়ে দিই আরকি। তো এখানে আমি পানিটা বসিয়ে দিয়েছি, যে পানিটা বলক আসতে আসতে আমি এদিকে মাংসটা মাখিয়ে নেব। তো মাংসটা মাখানোর জন্য আমি যে এখানে মাংস দিয়ে দিলাম। আর পেঁয়াজটা তো বেরেস্তা করে রেখেছি, যে কড়াইতে রেখেছি সেই কড়াইতে মাখিয়ে নেব। আর এই কড়াইতে কিন্তু রান্নাটা হবে না, রান্নাটা যে কড়াইতে আমি পোলাও রান্না করতেছি সেখানেই হবে। ওখানে পরে আমি ঢেলে দিব। তো এখানে সব মসলা আমি একসাথে নিয়েছিলাম। আদা, জিরা, রসুন, তারপরে বাদাম, পোস্ত বাদাম, এই যে মশলাগুলো প্রয়োজন আছে, দারচিনি, এলাচি, সেগুলো আমি একসাথে বেটে নিয়েছি। যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না, তাই ওইভাবে আমি পরিমাণ বলতেছি না বা করতেছি না। আর আমি এখানে কোনো পরিমাণ মেপেও দেইনি, সব আন্দাজের উপরে দিয়েছি। আর এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজটা আমি সরিষার তেল দিয়ে ভেজেছি। আর সেই তেলটা তো আমি এখানে দিয়ে দিয়েছি, আর আরেকটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর এটা দিয়ে আর টক দই দিয়ে সুন্দর করে মেখে, আর এই মাংসটা মাখতেই হবে যতটা ভালো করে ততটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মানে খেতেও ভালো লাগবে, মশলাটা মাখার মধ্যে মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে আর কি। তো একটু সময় নিয়ে মাখতে হবে। তো আসলে ঘটনা যেটা হয়েছে সেই কথাতে যাই। রান্নাবান্নার কাজ তো আমার শেষ, মাংসটা আমি মাখিয়ে দিয়েছি। আর হচ্ছে এটাই যে আমার হাজবেন্ড কিন্তু কালকে রাতে না বলে চলে এসেছে, আমাদেরকে কিচ্ছু বলে নাই, একটা সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। তা আসলে অন্যান্য সময় সারপ্রাইজ যখন দিয়েছে তখন কিন্তু আমরা ১-১.৫ ঘন্টা পরে বুঝে গিয়েছি যে উনি বাড়িতে আসতেছে। কিন্তু এইবার কিন্তু আমি আসলে একদম বুঝতে পারিনি, আসা অবধি একদম বুঝতেই পারিনি। আমি তো কল্পনাও করিনি যে তার ১০-১৫ দিন পরে বাসায় আসবে, ছুটি আছে ঈদের। তো
তো এখন কিভাবে আসে বাড়িতে সেটা আসলে কল্পনাও করিনি, যেটা এই জন্য হয়ে গেছে। আর যাক, ভালো হয়েছে। সারপ্রাইজ কিছু কিছু দিলে অল্প স্বল্প সেটা মাঝে মধ্যে দিলে অনেক ভালোই লাগে। তো আসার কারণটা হচ্ছে যে আমার যে ছোট মেয়েটা, সেটা কিন্তু তার আজকে 1 বছর পূর্ণ হয়েছে। সেই জন্য সে চেয়েছে যে তার মেয়ের কাছে একটু থাকবে, সময় কাটাবে, এটাই। কিন্তু এটা আবার ভাইবেন না কেউ যে আমরা জন্মদিন পালন করতেছি, আসলে তেমন কিছু না। জন্মদিন পালন করতেছি না, আর এটা আমরা নিজেরাও এটা মানি না, এটা আসলে ইসলামের মধ্যেও নেই। তো জন্মদিন পালন করাটা কিন্তু আমাদের একদম কোনো ইচ্ছা নেই বা কোনো কিছু নেই। বাস একটু রান্নাবান্না করেছি, একটু বাজার করেছি, ফ্যামিলি সহ একসাথে খাবার খাবে, যেহেতু রমজান মাস সবাই একসাথে থাকবে, এই হচ্ছে মূল কথা। তো এইখানে কিন্তু আমরা ইফতারি আর সেহারির জন্যই খাবার রান্না করে নিচ্ছি, এই আর কি। আর আমার মেয়ে তো দেখলে নেই কতটা খুশি তার বাবাকে পেয়ে। কারণটাই হচ্ছে এটা, কিন্তু তো সব খুশির মাঝেও একটু অপূর্ণতা রয়ে গেছে, সেটা হচ্ছে আমার ছেলে, ও আসেনি বাড়িতে। ওর পরীক্ষা চলতেছে, পরীক্ষা হবে রমজানের ভেতরে, যার কারণে ও আসতে পারেনি। তবে যাক, আলহামদুলিল্লাহ, যাই রান্না করব না কেন ওর জন্য তো থাকবেই। তো সেই জন্যই আর কি কথা বলা। আর আজকে কিন্তু আমার রান্নাতে কিন্তু আমার হাজব্যান্ডটা অনেক হেল্প করতেছে, এটা সেটা আগিয়ে দিচ্ছে, নিয়ে দিচ্ছে, মাঝে মাঝে তরকারি লাটতেছে, হ্যাঁ, অনেকটাই হেল্প করতেছে। আসলে স্বামীর পাশে থাকলে, এই যে এখন যে লাটতেছে, ওটা কিন্তু আমার হাজব্যান্ডটাই মাংসটা লেড়ে দিচ্ছে। তো এই আর কি, যে কাছে থাকলে কিন্তু অনেকটা হেল্প করে, বাবুদেরকে রাখতেছে, তাতে কিন্তু আমার অনেক হেল্প হয়েছে। তো আমি তরকারির মধ্যে কিন্তু পানি দেইনি, পরে যতটুকু মাখিয়ে নেওয়ার পরে যতটুকু পানি লাগবে সেই পানিটাই কিন্তু আমি দিয়ে রেখেছি। আর কোনো বাড়তি পানি দেওয়া হয়নি। আর এই পানিতেই কিন্তু পোড়াটা হয়ে যাবে, মানে একদম কালো কালো বোনা হয়ে যাবে। তারপরে যদি দেখি যে সিদ্ধ একটু সময় লাগে হইতে, মানে এটা তো বুঝবো যে রান্না করতে করতে কেমন সময়টা লাগে, তো সেই সময়ে একটুখানি পানি দেওয়া যাবে আর কি, অ্যাড করা যাবে। তো এই আর কি, আমার কিন্তু ভাত রান্না শেষ হয়ে গেছে, পোলাও রান্না শেষ, এখন শুধু মাংসটাই বাকি আছে। আর এই মাংসটাই বারে বারে করতেছি। আর আমার সংসারে আলু ছাড়া চলে না, আর কালো বোনার মধ্যে কিন্তু আলু দেয় না সচরাচর, তারপরেও আমাকে একটু দিতে হলো। আমি 6 পিস গনে গনে আলু দিয়েছি, আর একদম আলুগুলো টুকরো করে নিয়ে আস্তে আলু দিয়ে দিয়েছি। কারণ আমি যখন খেতে যাব, আমি জানি আমার শ্বশুরে সবার আগে আলু চাইবে, বলবে যে আলু কোথায়, আলু দাও। তো উনি একটু আলুটা বেশি পছন্দ করে গরুর মাংসের মধ্যে, তো এই জন্য দিলাম। আর আমার এই যে ছোটো মেয়েও খাবে, বড় মেয়েও খাবে আলু, সেই জন্য আমি 6টা আলু গনে গনে দিয়ে দিয়েছি, যাতে ওদের হয়ে যায় আর কি। আর এদিকে আমি একটু ইফতারের জন্য একটু শরবত ভিজিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি তুকমাই আর ইসবগুলির বসি, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেখানে এখন ট্যাং দিয়ে আর চিনি দিয়ে শরবতটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমার চুলাতে মাংসটা রয়েই গেছে, ওটা বারবার মানে একটু পরপর দিয়ে লেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে না লেগে যায়, এই জন্য। আর এদিকে কিন্তু আমি শরবতটা বানিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু মাংসটা আমার পোড়াটা মানে মোটামুটি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু আবার একটু বাগার দিয়ে দিয়েছি। তো এই বাগারটা দিয়ে মাংসটা দিয়ে রেখে দেবো, যাতে বাগারের যে গ্রানটা সেটা মাংসের ভিতরে ঢুকে যায়। এটা অল্প একটু দিয়েছি আর কি, মাংস সবটা দিতে হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন কি, মানে তেল বের হয়ে গেছে মাংসর থেকে, মানে যে তেলটা আমরা দিয়েছিলাম সেটা কষতে কষতে কিন্তু উপরে উঠে গেছে। আর এই মাংসটাতে কিন্তু এই তেলটা আবার মানে ঢুকে যাবে। এভাবে বাছতে বাছতে কিন্তু মাংসটা একদম নর্মাল করে ফেলতে হবে, অল্প করে ফেলতে হবে, মানে কোনো রকম পানি থাকবে না, শুধু তেলের উপরে থাকবে। আর এই যে দেখেন, অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, আর তেলটা মোটামুটি ঢুকে গেছে। এখন না রাখলেও চলবে, তবে ইফতারের সময় যখন খাবে তো এটা গরম থাকার জন্য চুলাতেই বসানো থাকবে। তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।